Welcome to another class of top 10 topics. Today's top 10 topic is on blood physiology. Blood physiology is combination of some physiological and pathological topics. Blood physiology তে physiology এবং মেডিসিন রিলেটেড কোশ্চেনগুলো কম্বাইন্ডলি আসে। তো আমরা মূলত হচ্ছে বেশিরভাগ মেডিসিন ফ্যাকাল্টিতে হেমাটোলজি ডিসকাশনটা বেশি করি। এখানে ওই সব টপিকসগুলোকেই আনার চেষ্টা করি যেটা হচ্ছে ব্লাড ফিজিওলজি সাজেশনে, ব্লাড ফিজিওলজি টপ 10 এ বা ব্লাড ফিজিওলজি যে পরীক্ষাটা হবে সেটাতে আমরা ওই সব টপিকসগুলোই আনার চেষ্টা করব যেটা বেসিক ফ্যাকাল্টি, এমডি ফ্যাকাল্টি এবং এমএস ফ্যাকাল্টি সবারই লাগবে। তো পার্টিকুলারলি আমরা এইসব জিনিসগুলো আজকে টপ 10 এ ডিসকাস করব এবং আমরা শেষে যথারীতি দেখিয়ে দিব কোন কোন টপিকস আমরা নেক্সট এক্সামে কভার করব। তাহলে দেখেন আমরা আরবিসি সিনথেসিস সম্পর্কে একটু দেখব যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তারপর ডিফারেন্ট মরফোলজিস অফ আরবিসি, দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম। দেন উই উইল ডিসকাস অ্যাবাউট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, then megaloblastic or anemia or macrocytosis. Then we will see some causes which is important for all faculties, and then we will see some points about the hemolytic anemia, followed by we will discuss about platelets, and then bleeding disorder, clotting disorder, and finally transfusion. So RBC synthesis and breakdown. First of all, in RBC synthesis what is important? Two factors are important actually. Physiological stimuli or physiological factors that stimulate erythropoiesis is very important. তাহলে কোন কোন সাবস্টেন্স ইনফ্লুয়েন্স করে আরবিসি সিনথেসিসকে আর কোন কোন সাবস্টেন্সেস অ্যাকচুয়ালি আরবিসি সিনথেসিসের জন্য লাগে, এই দুটো হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন দুইটা স্লাইড আমরা এখানে দেখাচ্ছি। দিস আর দ্য নিউট্রিশনাল ফ্যাক্টরস হুইচ আর ইম্পর্টেন্ট। দেখেন আরবিসি সিনথেসিসের জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে, আয়রন লাগে, ভিটামিন বি12 লাগে, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন এগুলো লাগে। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন বি, ফলিক অ্যাসিড এগুলো পরীক্ষার স্টেম হিসেবে আসছে। কোবাল্ট, কপার লাগে অ্যাজ নিউট্রিশনাল ফ্যাক্টর ফর সিনথেসিস অফ আরবিসি। আর আরবিসি সিনথেসিসের জন্য যেসব ফ্যাক্টরগুলো স্টিমুলাই হিসেবে কাজ করে, যেমন হাইপক্সিয়াতে আমরা জানি হাইপক্সিয়া একটা স্টিমুলাস ফর সিক্রেশন অফ এরিথ্রোপয়েটিন, এবং এই যে এরিথ্রোপয়েটিন রিলিজ হবে সেই এরিথ্রোপয়েটিন কজেস এরিথ্রোপয়েসিস। তাহলে হাইপক্সিয়া ইজ এ ফ্যাক্টর ফর এরিথ্রোপয়েটিন, and then there are some hormone or endocrine secretion which acts as a synthesis, which acts as a stimulus for RBC synthesis. So particularly adrenal cortical hormone, thyroid hormone, pituitary hormone, আমরা ATP দিয়ে মনে রাখতে পারি। adrenal cortical hormone, thyroid hormone, pituitary hormone. These hormones are essential for RBC synthesis. Then testosterone also causes increases erythropoietin secretion or increases erythropoiesis, আর estrogen decreases erythropoiesis. তো এই ডিসকাশনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরবিসির সাথে যে জিনিসটা আরেক ইম্পর্টেন্ট সবার জন্য, যেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট মরফোলজিস অফ আরবিসি ইন ডিফারেন্ট কন্ডিশন। সো আপনারা মনে রাখবেন এখানে আন্ডারলাইনগুলো যেগুলো আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি এগুলো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসছে। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয় কাদের ক্ষেত্রে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয় ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সিডেরোব্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া। আর আরও দুইটা জিনিস এখানে, এটা ডেভিডসনের বক্স, এর বাহিরে আরও আমরা পাই এনিমিয়া ক্রনিক ডিসঅর্ডার, আর হচ্ছে লেড পয়জনিং ও মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয়। পরবর্তীতে ম্যাক্রোসাইটিক এনিমিয়া আমরা কোথায় কোথায় পাই? ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে মনে রাখবেন ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। এগুলোতে ম্যাক্রোসাইটোসিসও পাওয়া যায়, দ্যাট ইজ আরবিসি সাইজগুলো বড় পাওয়া যায়। তবে এমন কিছু কন্ডিশন আছে যেখানে মেগালোব্লাস্টিক এনিমিয়া না হলেও আরবিসি সাইজগুলো বড়, দ্যাট ইজ ম্যাক্রোসাইট পাওয়া যায়, তবে বোন ম্যারোতে কোনো ইম্যাচিউর আরবিসি বা মেগালোব্লাস্টিক সেলগুলো পাওয়া যায় না। তাহলে নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস, যে নন মেগালোব্লাস্টিক কন্ডিশনও আরবিসি সাইজগুলো বড় হইতে পারে ইন কেস অফ অ্যালকোহলিজম, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, মাইলোডিসপাস্টিক সিনড্রোম, প্রেগন্যান্সি, ডিসলিপিডেমিয়াটা আপনারা এখানে লিখে রাখতে পারেন। তাহলে লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, hypothyroidism, dyslipidemia, myelodysplastic syndrome, these causes macrocytosis. এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, কোথায় কোথায় আমরা টার্গেট সেল পেতে পারি। টার্গেট সেল হচ্ছে কিরকম? আমরা আরবিসির পেরিফেরিতে রেডনেস থাকবে,
মাঝখানে পেল থাকবে, একদম সেন্ট্রালি আবার একটা রেড স্পট থাকবে। তাহলে জিনিসটা দেখতে একটা টার্গেটের মতো লাগবে, তাহলে এটাকে টার্গেট সেল বলা হয়। এই টার্গেট সেলটা আমরা পাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, হিমোগ্লোবিনোপ্যাথিসগুলোতে পাই, তাহলে থ্যালাসেমিয়াতেও পাবো। তারপরে হচ্ছে পোস্ট স্প্লিনেকটমির পরেও পাওয়া যায়। আর হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া আর পোস্ট স্প্লিনেকটমিতে আমরা টার্গেট সেল পেয়ে থাকি। মনে রাখবেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমরা টার্গেট সেল এবং পেন্সিল সেলও পেয়ে থাকি। আর ফাইনালি যে জিনিসটা আমাদের এখানে দরকার, যে ফ্র্যাগমেন্টেড আরবিসি কোথায় পাই? ফ্র্যাগমেন্টেড আরবিসি আমরা পাই যেসব কন্ডিশন আমরা মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া পাই। এই যে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া যেখানে পাই সেখানে ফ্র্যাগমেন্টেড আরবিসি পাই। তাহলে এগুলো পাই হচ্ছে আমরা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, HUS, DIC, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, NTTP, থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এই কজগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে যত বক্সে আপনি পড়েন না কেন এই কয়েকটা জিনিস আপনারা পড়বেন। এছাড়াও আমরা ব্যাজোফিলিক স্টিপলিং পাই ইন কেস অফ ডিসহেমাটোপয়েসিস, লেড পয়জনিং। তারপর হচ্ছে আমরা পাই রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, আমরা কোথায় পাই? ইন কেস অফ হিমোলাইসিস অ্যান্ড অ্যাকিউট হিমোরেজ রেটিকুলোসাইট কাউন্ট বাড়ায়, বা যেটাকে আমরা বলি হচ্ছে প্লরিক্রোমেশিয়া, যেখানে ইয়াং রেড সেলগুলো হচ্ছে বেশি বেশি সার্কুলেশনে পাওয়া যায়। এরপরে আমরা আরবিসির পরে আরবিসির এই কয়েকটা জিনিস আমাদের জন্য টপ 10 টপিকের প্রথম টপিক ছিল। এরপর আমরা ডিসকাস করব অ্যানিমিয়া। অ্যানিমিয়ার মধ্যে সবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ক্লাসিফিকেশনটা। এর মধ্যে আমরা অলরেডি বলেছি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াতে কী কী অ্যানিমিয়া থাকে। আমরা বলেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডোরাব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার অ্যান্ড lead poisoning. This causes microcytic hypochromic anemia. And macrocytic anemia can occur in two states, that is megaloblastic or normoblastic macrocytic anemia, which can occur in case of, we said that in case of alcoholism, liver disease, dyslipidemia, hypothyroidism, pregnancy, myelodysplastic syndrome. Or megaloblastic macrocytosis occur in vitamin B12 and folic acid deficiency. Apart from this, there is another type of anemia, that is normocytic normochromic anemia. Normocytic normochromic anemia can take place in acute blood loss, hemorrhage, hemolysis. So we will go in details about the iron deficiency anemia, which is very important for exam. Iron deficiency anemia importance is, you should know the cause. It is more common in case of female, and it can occur due to occult or visible blood loss or chronic blood loss that occurs in the bleeding pepric ulcer disease, in chronic NSAID use, in hookworm infestation. We all know these causes from very early. We frequently come across this question, and other some type of diverticulitis যদি থাকে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পলিপ যেগুলোতে ক্রনিক ব্লিডিং হয়, এবং ইন কেস অফ প্রেগন্যান্সি যেখানে আয়রনের ডিমান্ডটা বেড়ে যায় সেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ম্যাল অ্যাবজর্পশনও হতে কমে যেতে পারে, আর যেখানে ফিজিওলজিক্যাল ডিমান্ড বাড়ছে যেমন গ্রোথ, প্রেগন্যান্সি, সেগুলোতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? একটা অ্যানিমিয়ার যেসব ফিচার, ল্যাসিটিউড, ফ্যাটিক, এগুলো তো থাকবেই। ক্লিনিক্যাল ফিচার স্পেসিফিক্যালি আশানা পিকা সিনড্রোম হতে পারে, আমরা জানি হচ্ছে ব্রিটাল নেল হইতে পারে, কয়লোনাকিয়া ডেভেলপ করতে পারে, স্পুনিং অফ দ্য নেল হইতে পারে, এবং গ্লসাইটিস ডেভেলপ করতে পারে। আর পিবিএফ ফাইন্ডিংয়ের মধ্যে আমরা পাই হচ্ছে কি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। পিবিএফ ফাইন্ডিংয়ে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাই, টার্গেট সেল পাই, পেন্সিল সেল পাই, এবং রেটিকুলোসাইট কাউন্ট নিয়ে হচ্ছে ফ্যালাসিয়াসে কিছু বইয়ে বেশির কথা বলা আছে। আপনারা লোটা কেটে দেন, লোটা মনে রাখার দরকার নেই, আপনারা মনে রাখবেন হাই রেটিকুলোসাইট কাউন্ট পাওয়া যায় ইফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ ট্রিটেড উইথ আয়রন। এখানে রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, আর প্লেটলেট কাউন্টটাও কিছুটা বেশি পাওয়া যায় ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বোন ম্যারোতে আমরা কি দেখব? আয়রন স্টোরগুলোতে আয়রন থাকবে না, বিকজ দের ইজ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এই সব ফিচার্সগুলো মানে এখানে কজ PBF finding is very important in case of iron deficiency anemia. And this is another box which is very important for all of you, that is, what is the difference between iron deficiency anemia, anemia of chronic disease, and thalassemia? You see that in iron deficiency anemia, as there is deficiency of iron, so we have decreased iron, decreased ferritin, and there will be decreased transferrin saturation, যেটা এই বক্সে নাই।
তাহলে ট্রান্সফারেন্স স্যাচুরেশন ফেরিটিন অ্যান্ড আয়রন সেরাম আয়রন উইল বি লো। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অনেক বেশি আয়রনের সাথে বাইন্ড করার ক্যাপাসিটিটা বেশি থাকে, বেশি বেশি আয়রন অ্যাবজর্ব করার টেন্ডেন্সি থাকে, তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি উইল বি হাই। তাহলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি অফ body is high in case of iron deficiency anemia. Whereas if you see thalassemia, in case of thalassemia you can see that all the parameters are normal. The iron, ferritin, total iron binding capacity, all are normal. Rather, if it is a patient of chronic, if it is adult patient or a patient receiving blood transfusion for thalassemia, in that case you can say that they might have an increased iron load because of repeated blood transfusion. Rather, the iron concentration might be very high. And you should also remember what happened in the iron, what happens in the anemia of chronic disease. In anemia of chronic disease, you should remember that anemia of chronic disease এর মূল সমস্যাটা হয় হচ্ছে in absorption of iron. যেহেতু আয়রন অ্যাবজর্পশনটা কম হয় সেজন্য আয়রন অ্যাবজর্পশন কম হয়, দেখেন এখানে আয়রন কম থাকে। তবে ফেরিটিন ইজ অ্যান অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে মার্কার অফ ইনফ্লামেশন। সো ফেরিটিনটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে দেখেন অনেক বেশি থাকে। ফেরিটিনটা হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে বেশি থাকবে। আর আপনার টোটাল আয়রন ব্যান্ডিং ক্যাপাসিটি বলেন, আয়রন অ্যাবজর্পশন বলেন, আয়রন লেভেল বলেন, সব কিছুই কম থাকবে। তাহলে এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এটাতে একটু সময় দিয়েছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং এই বক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর এক্সাম। দিস ইজ এন বক্স ফ্রম ডেভিডসন। আপনারা যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা দেখেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ফেরিটিন কম, আয়রন কম, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি এবং সলিবল ট্রান্সফারেন্স স্যাচুরেশন কম। আমরা বলেছি টি-স্যাট কম থাকবে, সলিবল ট্রান্সফারেন্স রিসেপ্টরটা বেশি। আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডারে ফেরিটিন ছাড়া সব কিছুই বেশি, ফেরিটিনের লেভেলটাই বেশি আসে আর বাকি সব কিছুই কম। ফেরিটিন ছাড়া বাকি সব কিছুই কম। এই কোশ্চেনে এই স্লাইডে দেখানো হচ্ছে যে একটা নর্মাল আরবিসি সিনথেসিসে কি কি স্টেজগুলো ক্রস করা হয় এবং রেটিকুলোসাইট যেটা হচ্ছে ইয়াং রেড ব্লাড সেল, রেটিকুলোসাইটটা হচ্ছে সার্কুলেশনে আসে, ম্যাক্সিমামই হচ্ছে নর্মাল আরবিসি হিসেবে আসে, কিছু রেটিকুলোসাইটও সার্কুলেশনে আসে। এখন যদি কোনো ধরনের হিমোগ্লোবিনাইজেশনও কোনো ধরনের ডিফেক্ট হইতে পারে, সেটা হইতে পারে হিমোগ্লোবিনের কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিনের কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি। কোয়ান্টিটেটিভ যখন ডেফিসিয়েন্সি হয় আমরা সেটাকে বলি থ্যালাসেমিয়া, আর কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি হয় ইন কেস অফ সিকল সেল এনিমিয়া, হিমোগ্লোবিন এস, সি, ইডি যেসব ডিজিজগুলো হয়, হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, এই ধরনের ডিজিজগুলোতে হয় কি হিমোগ্লোবিনের কোয়ালিটেটিভ ডিফেক্ট থাকে। তাহলে এগুলো তো হলে আমরা ইউজুয়ালি দেখি কি আমরা হচ্ছে আরবিসি সাইজ হচ্ছে ইউজুয়ালি ছোট হয়ে যায়, বা পার্টিকুলারলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিডোরোব্লাস্টিক এনিমিয়া, এগুলোতে কি হচ্ছে দেখেন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয়। আর যখনই ডিএনএ ম্যাচুরেশনে কোনো ডিফেক্ট হয়, ডিএনএ সিনথেসিসে ডিফেক্ট হয়, তখন দেখা যায় ম্যাক্রোসাইট ডেভেলপ করে। ইট ক্যান বি মেগালোব্লাস্টিক অর নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস, এবং ইন মেগালোব্লাস্টিক এনিমিয়াও উই হ্যাভ macroreticulocytosis. So these are the causes. Again, we have just summarized the cause of low MCV, raised MCV and raised MCV. এখানে খেয়াল রাখবেন নিওনেট কিন্তু একটা কজ অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। নিওনেটদের ক্ষেত্রে মেগালোব্লাস্টোসিস পাওয়া যেতে পারে ব্লাডে, এটা পরীক্ষা স্ট্যাম্প হিসেবে আসছিল, সেটা মনে রাখবেন। আর রেটিকুলোসাইটোসিস যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে থাকে সেটা মনে রাখবেন। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে থ্রম্বোসাইটোপেনিয়া মনে রাখবেন। থ্রম্বোসাইটোপেনিয়া হয় আর রেটিকুলোসাইটোসিস হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। দেখেন এখানে ওভাল ম্যাক্রোসাইট হয়, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হয়। ইন কেস অফ মেগালোব্লাস্টিক এনিমিয়া there is thrombocytopenia, there is reticulocytosis, এটা মনে রাখবেন। thrombocytopenia, reticulocytosis। আর পিবিএফ ফাইন্ডিং এ সেলুলারিটি বেশি থাকে, লার্জ মেগালোব্লাস্ট পাওয়া যায় ইন এরিথ্রয়েড সিরিজ এবং ইনক্রিজ আয়রন স্টোর পাওয়া যায়। which is important from megaloblastic anemia. megaloblastic anemia যখন কোশ্চেন দেওয়া হবে তখন স্টেমের মধ্যে এই জিনিসগুলো চলে আসে যে what are the neurological findings in vitamin B12 deficiency। তাহলে ভিটামিন B12 বা ডেফিসিয়েন্সি যে ফাইন্ডিংগুলো পাওয়া যায় এগুলো মেগালোব্লাস্টিক এনিমিয়ারও নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে ইউ ক্যান সি দ্যাট ইজ গ্লাভস অ্যান্ড স্টকিং টাইপ অফ প্যারেস্থেশিয়া,
লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, দেন দের ইজ সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, যেটা কম্বাইন্ড ডিজেনারেশন বলতে কিছু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের লস হবে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট প্লাস কিছু সেন্সরি ট্র্যাক্টের মধ্যে ডর্সাল কলামটা নষ্ট হয়ে যায়, যার ফলে ভাইব্রেশন, প্রোপিওসেপশন, জয়েন্ট পজিশন সেন্সেশন, এইসব সেন্সেশনগুলো হচ্ছে কমে যাবে ইন কেস অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। এটা যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার সাথেও দেয় তাহলে আনসারটা ট্রু দিতে হবে। আর ডিমেনশিয়া অপটিক অ্যাট্রফিও পরীক্ষায় স্ট্যাম্প হিসেবে আসে। এরপর আমরা দেখব হিমোলাইসিস এবং হিমোলাইসিসের কজ হিমোলাইটিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়ার সাথে যে জিনিসটা আমাদের আসে পরীক্ষায় সেটা হচ্ছে কুম টেস্ট। কুম টেস্টের মধ্যে ডাইরেক্ট কুম টেস্ট আছে, ইনডাইরেক্ট কুম টেস্ট আছে। তাহলে ডাইরেক্ট কুমস টেস্টে দেখেন কি হয়, ডাইরেক্ট কুমস টেস্টে হচ্ছে আমরা কি দেখি, আমরা ইউজুয়ালি দেখি হচ্ছে এমন কোনো ইমিউনোগ্লোবুলিন বডিতে আছে কিনা যেটা আমার আরবিসি সারফেসের সাথে রিয়্যাক্ট করছে, আমার নিজস্ব আরবিসির উপর কোনো অটো ইমিউন অ্যান্টিবডি কাজ করছে কিনা, বা এমন কোনো অ্যান্টিবডি যেটা আমার আরবিসি সারফেসের উপর অ্যান্টিজেনগুলোর সাথে ক্রস রিয়্যাক্ট করছে, এমন কোনো অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখি থ্রু ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। এবং ডাইরেক্ট কুমস টেস্ট আমরা করি কি, আমরা একটা স্যাম্পল দিয়ে দিই, যেখানে হচ্ছে আমরা একটা স্যাম্পল নিই ফ্রম দ্য ব্লাড, যেখানে আরবিসি থাকে উইথ যদি ইমিউনোগ্লোবুলিন থাকে সারফেসে, তখন আমরা এটার সাথে একটা রিয়াজেন্টকে রিয়াক্ট করি, যে রিয়াজেন্ট হচ্ছে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি থাকে। তাহলে এই ইমিউনোগ্লোবুলিন, যেহেতু আমরা জানি এই ইমিউনোগ্লোবুলিনটা একটা প্রোটিন ইন নেচার, তাহলে এই অ্যান্টিবডিটা গিয়ে ইমিউনোগ্লোবুলিনের সাথে ক্রস রিয়াক্ট করবে এবং একটা অ্যাগ্লুটিনেশন হবে। তাহলে ইফ দ্যার ইজ প্রেজেন্স অফ এনি অ্যান্টিবডি অন দ্য সারফেস অফ আরবিসি, এটার সাথে এটা ক্রস রিয়াক্ট করবে এবং এই টেস্টে আমরা পজিটিভ পাবো। তাহলে এই টেস্টে আমরা পজিটিভ পাই ইন কেস অফ দ্য ডিজিজেস ওয়্যার দেয়ার আর অটোইমিউন অ্যান্টিবডি অর অ্যান্টিবডি দ্যাট রিয়াক্টস উইথ দ্য আরবিসি। তাহলে আমরা কোন সময় হচ্ছে অ্যান্টিবডি রিয়াক্টিং টু দ্য আরবিসি পাই, অ্যান্টিবডি রিয়াক্টিং টু দ্য আরবিসি অ্যান্ড কজিং হেমোলাইসিস পাওয়া যায় ইন কেস অফ ট্রান্সফিউশন রিয়াকশন, ইন RH incompatibility, in ABO incompatibility, in autoimmune hemolytic anemias. Whereas আমরা ইনডাইরেক্ট কুম টেস্টে কি দেখি দেখেন, ইনডাইরেক্ট কুম টেস্টে আমরা কি করি, ইনডাইরেক্ট কুম টেস্টে হচ্ছে আমরা আসলে পেশেন্টের বডিতে কোনো অ্যান্টিবডি রিয়াক্টিং টু দ্য অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখি। তাহলে এই অ্যান্টিবডি দেখার জন্য প্রথমে আমরা করি কি, পেশেন্টের ক্রস রিয়াক্টিং কোনো অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখার জন্য করি। তাহলে এই অ্যান্টিবডিটা প্রথমে আমরা তার পেশেন্টের আরবিসির সাথে মিক্স করি। তাহলে এই অ্যান্টিবডি যদি ক্রস রিয়াক্টিং হয়, তাহলে এই অ্যান্টিবডিটা যদি আরবিসির অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করে এমন হয়, তাহলে এই অ্যান্টিবডিটা আরবিসির সারফেসে আগে লেগে যাবে। এরপরে হচ্ছে আমার কি করব, আমরা আবার আগের মতো আবার রিয়েজেন্ট দিব, এই স্টেপগুলোই আবার ফলো করব। যখন রিয়েজেন্ট দিয়ে এগুলোটিনেশন হয়ে যাবে, তাহলে আমি বুঝবো কি যে পেশেন্টের প্লাজমাতে কোনো একটা অ্যান্টিবডি আছে যেটা এই আরবিসির সাথে রিয়্যাক্ট করছে বা আরবিসির অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করছে। তাহলে এটা একটা অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট, ইন দ্য প্লাজমা, আর এটা অ্যান্টিবডি ডিটেকশন অন দ্য সারফেস অফ দ্য আরবিসি, সেজন্য এটা ডিরেক্ট আর এটা ইনডিরেক্ট। আর এটা আমরা কখন করি, এটা নর্মালি আমরা যে স্ক্রিনিং টেস্টগুলো করে থাকি যেখানে অ্যান্টিবডি ডিটেকশন হয়, যেমন এবিও ব্লাড গ্রুপিং, তারপরে হচ্ছে ইন প্রেগনেন্সিতে আমরা যে স্ক্রিনিংগুলো করি RH অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখার জন্য যে ক্রস ম্যাচিংটা আমরা করে থাকি, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট কুমস টেস্ট। হিমোলাইসিস থেকে যে কয়েকটা কথা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ হিমোলাইসিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ এক্সাম। হিমোলাইসিসের ফিচারে মনে রাখবেন, হিমোলাইটিক এনিমিয়াতে বা হিমোলাইসিসে আমাদের যেটা হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন কমে যায়, এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন হয়, হিমোগ্লোবিন কমে যাবে বডিতে। এবং যখনই আরবিসি ব্রেকডাউন হবে, যে কোনো ধরনের বডিতে এক্সেসিভ সেল ব্রেকডাউন যদি হয়, তাহলে বডিতে হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা বেড়ে যাবে। আর এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে আলটিমেটলি আমরা জানি হিমোগ্লোবিনের ফেট হচ্ছে সে আলটিমেটলি বিলিরুবিন বিলিভার্ডিনে কনভার্ট করবে। তাহলে এই যে বিলিরুবিন হবে, সেজন্য হিমোগ্লোবিন বেশি ব্রেকডাউন হওয়ার জন্য বেশি আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। তাহলে আমরা পেলাম হিমোগ্লোবিন বেড়ে যায়, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। এক্সেসিভ আরবিসি ব্রেকডাউনের জন্য কি হবে, ইনক্রিজ ইন দ্য LDH হবে, LDH এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে, আমরা বলছি হিমোলাইসিসের কারণে ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট হবে। এগুলো হচ্ছে আমরা শুধু মানে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের ক্ষেত্রে এই ফিচার পাবো। এছাড়াও কিছু হিমোলাইসিসের ফিচার থাকে, যেমন
হিমোগ্লোবিন যে এক্সেসিভ ভেঙে যাচ্ছে সেটা করবে কি রেনাল টিউবিউল দিয়ে পাস করার চেষ্টা করবে, তাহলে এর ফলে হবে কি হিমোগ্লোবিন ইউরিয়া হবে, হিমোগ্লোবিন ইউরিনে পাস করবে, হিমোগ্লোবিন ইউরিয়া হবে। এবং কিডনিতে এই হিমোগ্লোবিনটা একটা টক্সিক সাবস্টেন্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে রেনাল শাটডাউন পর্যন্ত করতে পারে। তাহলে এই হিমোগ্লোবিন যে সার্কুলেটিং হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার জন্য বেশি বেশি হ্যাপ্টোগ্লোবিন আসে, এই হ্যাপ্টোগ্লোবিনগুলো হচ্ছে বেশি বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, সেজন্য নর্মাল ব্লাডে যে হ্যাপ্টোগ্লোবিন সেটা কমে যাবে। তাহলে হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন ইউরিয়া হবে, ম্যাথহিমঅ্যালবুমিনেমিয়া হবে, আর হিমোসিডোরোসিস হবে। আর এদিকে হিমোগ্লোবিন কমে যাবে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে। হিমোলাইসিসের এই ফিচারটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা একটা 3 স্টার বা 4 স্টার টপিক। এরপর আমরা দেখব হচ্ছে কিছু কজোলজিস, যে হোয়াট আর ডিফারেন্ট কজোলজিস, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার মধ্যে লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিসের কজ আপনারা কিছুটা দেখতে পারেন। পার্টিকুলারলি লিউকোসাইটিস হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেক্টিভ কজগুলোতে বাড়তে পারে, এছাড়াও লিউকেমিয়াতে লিউকোসাইট কাউন্টটা বাড়তে পারে। এখানে মনে রাখবেন নিউট্রোফিল কাউন্ট কমে বা লিউকোপেনিয়া কমে এমন কি কি ইনফেকশন হয়, তাহলে দেখেন টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, কালাজার, এগুলো তো হচ্ছে আসলে লিউকোসাইট কাউন্ট কমে। আর ডেঙ্গু, হেপাটাইটিস, মিজেলস, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, এগুলোতে লিউকোসাইট কাউন্ট কমে, তাহলে এগুলো কিছুটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মেগালোব্লাস্টিক এনিমিয়া, এসএলই, প্লাস্টিক এনিমিয়া, হাইপারস্প্লেনিজম, এগুলো তো ওভারঅল সেল কাউন্ট কমে যায় দেখে লিউকোপেনিয়া হয়। এরপরে কজেস অফ প্যানসাইটোপেনিয়া, এমডি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বেসিক ফ্যাকাল্টিতেও লাগবে, সেই জন্য আমরা এখানে দিয়েছি। তাহলে কজেস অফ প্যানসাইটোপেনিয়া হচ্ছে যেসব কন্ডিশনে বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়, একসাথে মনে রাখবেন বোন ম্যারো ইনফিল্ট্রেশন ইন কেস অফ মায়োলোমা, যেখানে প্লাজমা সেল ইনফিল্ট্রেশন হয়, ইন কেস অফ লিউকেমিয়া, যেখানে ডাব্লিউবিসি এক্সেসিভ প্রোডাকশন হয় বোন ম্যারোতে, তারপরে ইন কেস অফ লিউকেমিয়া, লিম্ফোমা, যেখানে লিম্ফোসাইট প্রোডাকশন বেড়ে যায়, এক্সেসিভ লিম্ফোসাইট প্রোডাকশন হয়। তারপর সেকেন্ডারি মেটাস্টেসিস, বাইরে থেকে কোনো মেটাস্টেসিস যদি বোনে চলে আসে, তাহলে সেটার কারণেও কি হবে, আপনার ব্লাডে এক্সেসিভ পরিমাণে বোন ম্যারোতে তারা রিপ্লেস করবে, সেজন্য নর্মাল সেলগুলো প্রোডাকশন কমে যাবে। তাহলে মাইলোমা, লিম্ফোমা, সেকেন্ডারি কার্সিনোমা, তারপরে আপনার লিউকেমিয়া, এসব কন্ডিশনে বোন ম্যারো ইনফিল্ট্রেশন হবে এবং যার ফলে আলটিমেটলি আপনার অন্যান্য আরবিসি সেল কাউন্টগুলো কমে যাবে, যার ফলে কি হবে আমরা জানি প্যানসাইটোপেনিয়া হবে। প্যানসাইটোপেনিয়ার কজের মধ্যে দেখেন এসএলই আছে, হাইপারস্প্লিনিজম আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো ধরনের সেল কাউন্ট হাইপারস্প্লিনিজম এবং এসএলইতে কমে যাবে। আর মেগালোব্লাস্টিক এনিমিয়া পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসছিল, মেগালোব্লাস্টিক এনিমিয়াতেও প্যানসাইটোপেনিয়া হতে পারে। মেগালোব্লাস্টিক এনিমিয়াতে আমরা কিছুক্ষণ আগে বলেছি থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে এবং রেটিকুলোসাইটোসিস হতে পারে। এই চার্টটাও ডেভিডসনের একটা চার্ট, এখানে বিভিন্ন কজ দেওয়া আছে। নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়ার কজগুলো আমরা কিছুক্ষণ আগে যে লিউকোপেনিয়ার আন্ডারে দেখছি সেটা সেম। এখানে ইসোনোফিলিয়া আর বেজোফিলিয়ার কয়েকটা কজ দেখতে পারেন। ইসোনোফিলিয়া আমরা জানি যে কোনো ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন এবং হচ্ছে প্যারাসাইটিক ইনফেস্টেশনও হচ্ছে ইসোনোফিলিয়া বাড়ে। এছাড়াও কিছু কন্ডিশনে যেখানে ইসোনোফিল কাউন্ট বাড়ে, ট্রপিক্যাল পালমানারি ইসোনোফিলিয়া যেগুলোতে হয়, তারপরে হচ্ছে গ্র্যানুলোমাটোসিসগুলোতে হচ্ছে ইসোনোফিল কাউন্ট বাড়ে। তবে ইম্পর্টেন্ট এখানে যদি একটাই আপনি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন হচ্ছে বেজোফিলিয়ার কজ। বেজোফিলিয়া দেখেন ইনফ্লামেশন, হাইপার সেন্সিটিভিটি, তারপরে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, যে ইরিটেবল বাওয়াল ডিজিজ যেগুলো আছে, এগুলোতে হচ্ছে কি হয় বেজোফিলিয়া হয়। আর মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যেগুলোতে হচ্ছে মাইলো প্রলিফারেশন, দ্যাট ইজ বোন ম্যারোর বিভিন্ন সেলের প্রলিফারেশন হয়, সেগুলোতে বেজোফিলিয়া হয়। যেমন বোন ম্যারোতে আরবিসি আছে, আরবিসির এক্সেসিভ প্রলিফারেশন হলে সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া রোগ্রাভেরা। যখন ডাব্লিউবিসিতে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে ডাব্লিউবিসিতে যখন প্রলিফারেশন হয় সেটা হয় ক্রনিক গ্র্যানুলোসাইটিক লিউকেমিয়া। এরপর যখন প্লেটলেটের সমস্যা হয় সেটা হয় এসেনশিয়াল থ্রোম্বোসাইটেমিয়া। আর যখন এই তিনোটাতে সমস্যা নাই, ফাইব্র বা কানেকটিভ টিস্যু যেগুলো আছে বোন ম্যারোতে সেগুলো এক্সেসিভ প্রোডাকশন হয়, তখন হয়ে যায় কি, তখন হয়ে যায় মাইলোফাইব্রোসিস। তাহলে এই সবগুলোতেই মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে বেজোফিলিয়া থাকে, এগুলোর কোশ্চেনগুলোতে স্ট্যাম্প হিসাবে বেজোফিলিয়া দিয়ে দেয়। এরপর আমরা ডিসকাস করব প্লেটলেট। প্লেটলেট থেকে আমাদেরকে কি জানতে হবে? প্লেটলেট হচ্ছে আমরা জানি মেগাকারিওসাইট থেকে আসে
এবং প্লেটলেট থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে প্লেটলেটের একটা স্ট্রাকচার দেখেন, এটার সারফেসে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে এবং মেমব্রেনের মধ্যে হচ্ছে কিছু গ্র্যানিউলস থাকে। এখানে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। প্লেটলেট এবং আরবিসি দুইটাই এই নিউক্লিয়েটেড সেল, এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না এবং ভিতরে দেখেন অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমাদের যেটা জানতে হবে কোন কোন ফ্যাক্টরের মধ্যে কি কি, কোন কোন গ্র্যানিউল থেকে কি কি সিক্রেশন আসে। তাহলে প্রথমে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্লেটলেট হয়। এখানে সেল মেমব্রেন থেকে থ্রম্বোক্সিন A2 আসে। আর সাইটোপ্লাজমিক গ্র্যানিউলসের মধ্যে আছে কিছু ডেন্স গ্র্যানিউলস, আলফা গ্র্যানিউলস, ল্যামডা গ্র্যানিউলস। ডেন্স গ্র্যানিউল থেকে হচ্ছে ইম্পর্টেন্ট সাবস্টেন্স আসে যেটা হচ্ছে এডিপি, এটিপি, ক্যালসিয়াম, সেরোটোনিন। ক্যালসিয়াম, সেরোটোনিন, এডিপি, এডিপি। তাহলে ক্যাস দিয়ে আপনারা মনে রাখতে পারেন, যেটা হচ্ছে কি ক্যালসিয়াম, এডিপি, এটিপি, সেরোটোনিন কামস ফ্রম দ্য ডেন্স গ্র্যানিউল। আর এখানে অনেক জায়গায় থ্রম্বিন কিছুটা ডেন্স গ্র্যানিউল থেকে আসতে পারে, কিছু বইয়ে দেয়া আছে, তবে লাগবে না, আপনি এই চারটা মনে রাখেন। তারপরে হচ্ছে আলফা গ্র্যানিউল। আর সেরোটোনিনের সাথে হিস্টামিনও অনেক জায়গায় আছে, হিস্টামিনটাও হচ্ছে ডেন্স গ্র্যানিউল থেকে আসে। আর আলফা গ্র্যানিউলের ক্ষেত্রে দেখেন, আলফা গ্র্যানিউলে মনে রাখবেন সবগুলা এফ দিয়ে যে জিনিসগুলো সেগুলো এখান থেকে আসে, বিভিন্ন ফ্যাক্টরস আসে, ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, ফ্যাক্টর 5, প্লেটলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ফ্যাক্টর 4, প্লেটলেট ফ্যাক্টর 5, ফ্যাক্টর 13, এগুলো এখান থেকে আসার। এফ দিয়ে আর একটা মনে রাখতে পারেন ফিব্রিনোজেন, উইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর কোয়াগুলেশন, এটা কিছুটা প্লেটলেট থেকেও আসতে পারে। তাহলে এই কন্টেন্টগুলো আপনাকে জানতে হবে, পরীক্ষায় এগুলো আসে। পরীক্ষা এটার এটার সাথে যে কোয়েশ্চেনটা আসে, হোয়াট আর দ্য প্লেটলেট অ্যাগ্রিগেটর আর প্লেটলেট অ্যাক্টিভেটর, এই কোয়েশ্চেনটা এটার সাথে আসে। তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন করে যে থ্রম্বোক্সিন যেটা, সেটা প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। আপনারা মনে রাখবেন প্লেটলেট অ্যাগ্রিগেশন আর কারা কারা করে, এটা আমাদের পরীক্ষার জন্য জানা দরকার। তাহলে অ্যাগ্রিগেশন করে র্যাট ক্যাট, দ্যাট ইজ র্যাট ক্যাট দিয়ে আপনারা মনে রাখতে পারেন প্লেটলেট অ্যাগ্রিগেটর। দিয়ার র্যাট ক্যাট হচ্ছে কি, র্যাট দিয়ে আমরা মনে রাখবো আর দিয়ে রাইজোনেকটিন, এ দিয়ে এডিপি, টি দিয়ে থ্রম্বিন, ক্যাটে আমরা সি দিয়ে কোলাজেন, এ দিয়ে অ্যাড্রেনালিন, আর টি দিয়ে থ্রম্বোক্সিন। আর there are some substance which acts as platelet activator. যখনই ব্লাডে হিমোস্টেসিস হতে হয় তখন কিছু কিছু সাবস্টেন্স হয় যারা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট, আমরা অ্যাক্টিভেটের প্রথম তিনটা শব্দ অ্যাক্টিভেট, এসিটি দিয়ে মনে রাখবো, অ্যাক্ট দিয়ে, এ দিয়ে এডিপি অ্যাড্রেনালিন, সি দিয়ে কোলাজেন, টি দিয়ে থ্রম্বোক্সিন, থ্রম্বিন। এরা হচ্ছে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। আর প্লেটলেটগুলোকে যখন অ্যাক্টিভেট করে দেয় তখন একটার সাথে অ্যাডহেরেন্স শুরু করে দেয়। আর প্লেটলেটের সাথে যে একটা প্লেটলেট একটার সাথে অ্যাগ্রিগেট করে আলটিমেটলি ভেসেল ওয়ালে লাগবে, এই অ্যাগ্রিগেশনের জন্য প্লেটলেট অ্যাগ্রিগেটরগুলো কাজ করে। তাহলে দিস আর দ্য রোলস। এখানে অ্যাক্টিভেটরের লিস্টটা আমরা নিচে দিয়েছি, আর অ্যাগ্রিগেটরের কথা আমরা বলেছি। ফাংশন অফ প্লেটলেট তাহলে কি আমরা দেখলাম, ফাংশন হিমোস্টেসিসে তার প্লেটলেট অ্যাক্টিভেশন, প্লেটলেট অ্যাগ্রিগেশন। তারপর হচ্ছে থ্রম্বোক্সিন ইজ অলসো রিকোয়ার ফর প্লেটলেট যে ভ্যাসোকনস্ট্রিকশন হয় সেটার জন্য লাগে। তাহলে এই সব কাজে হচ্ছে প্লেটলেটের রোল রয়েছে। তারপর হচ্ছে প্লেটলেট ইজ রিকোয়ার্ড ফর ব্লাড কোয়াগুলেশন, অ্যাজ আমরা দেখেছি এখান থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ফিব্রিনোজেন আসে। আর প্লেটলেট ফসফোলিপিড আমরা সামনে দেখব, প্লেটলেট ফসফোলিপিড কোয়াগুলেশনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কমন পাথওয়ে, এটাও প্লেটলেট থেকে আসে। সো প্লেটলেট ইজ এসেনশিয়াল ফর বোথ কোয়াগুলেশন অ্যান্ড হেমোস্টেসিস। দেন দ্য টপিক ইজ ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে এমন সব কন্ডিশন যেখানে ব্লিডিং টাইমটা রেস্ট হবে। ব্লিডিং টাইমটা রেস্ট হয়ে যায় আমরা জানি কন্ডিশনগুলো তো হচ্ছে যেখানে প্লেটলেটের ডিফেক্ট থাকবে, যেখানে প্লেটলেটের কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডিফেক্ট থাকবে, অর যেখানে ভেসেল ওয়ালে ডিফেক্ট থাকবে, এগুলো সব ধরনের কন্ডিশনে হচ্ছে ব্লিডিং টাইম রেস করবে। তা আমরা এখানে অনেকগুলো কজেস সামারাইজ করার চেষ্টা করেছি। তাহলে প্রথম হচ্ছে দেখেন থ্রম্বোসাইটোপেনিয়া, যেখানে হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাবে, অথবা হইতে পারে থ্রম্বোস্থেনিয়া, যেখানে প্লেটলেট কাউন্ট নর্মাল তবে প্লেটলেট আর নন ফাংশনাল। আর আরেকটা হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট, ভাস্কুলার অনেকগুলো ডিফেক্টও ব্লিডিং টাইম বাড়তে পারে। এখানে পরীক্ষা স্ট্যাম্প হিসেবে আসে সেনাইল পারপুরা, স্কারভি, তারপরে হেরিডিটারি হেমোরেজিক টেলাংডেকটেসিয়া, এটা আপনাদের জানতে হবে। আর এছাড়াও কিছু আদার্স কজ আছে যারা হচ্ছে এইগুলোতে হতে পারে, যেমন ইউরেমিয়া, তারপর হচ্ছে সিকেডি, এই ধরনের কন্ডিশনও আমরা ব্লিডিং টাইমটা রেস পেতে পারি বিকজ অফ ডিফেক্ট ইন দ্য প্লেটলেট ফাংশন।
তো কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া, কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়ার আন্ডারে অনেকগুলো কজ আছে। তারপরে আপনারা এখানে যে ম্যারো ইনফিল্ট্রেশন দেখেন, আমরা প্যানসাইটোপেনিয়ার কজে যেগুলো পড়েছিলাম, ম্যারো ইনফিল্ট্রেশন সেম কজগুলো মনে রাখবেন, এগুলো প্রত্যেকটাই থ্রম্বোসাইটোপেনিয়া করে। আর পার্টিকুলারলি মনে রাখবেন হচ্ছে এসব কজগুলা ইডিওপ্যাথিক হইতে পারে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এগুলো ডেভিডসনের বক্স, ডিআইসি ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, আর আমরা বলেছি এসএলই হাইপারস্প্লিনিজম, এগুলো দুটোটাতে হচ্ছে সব ধরনের সেল কাউন্ট কমতে পারে। আর মেগালোব্লাস্টিক এনিমিয়াতে আমরা থ্রম্বোসাইটোপেনিয়ার কথা বলেছি, তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া মনে রাখবেন। আর এই যে মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়ার যে কজগুলো আমরা দেখেছিলাম, হাস ডিআইসি টিটিপি, হিমোলাইটিক ইউরেমিয়া সিনড্রোম, ইউরেমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এগুলো তো প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, বা ইন দ্য আদার ওয়ার্ডস এখানে ব্লিডিং টাইমটা বাড়তে পারে। এরপর আমরা দেখব হচ্ছে অ্যাবাউট কোয়াগুলেশন। সো দিস আর দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস, ইউ শুড নো দ্য নেম অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস। তার মধ্যে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, যে প্রথম চারটা ক্লটিং ফ্যাক্টর, এগুলো পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে। এই চারটার নাম আপনাকে জানতে হবে, আর ইনভ্যারিয়েবলি আপনাকে সব ক্লটিং ফ্যাক্টরের নাম জানতে হবে। এখানে মনে রাখবেন সব ক্লটিং ফ্যাক্টর, almost all clotting factor or many of the clotting factor comes from the liver except 3, 4, 6 পরীক্ষা স্টেম হিসেবে আসে। আমরা এটা জিআইটি ক্লাসও আপনাদের বলেছি যে 3 হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, এটা টিস্যু ফ্যাক্টর হিসেবে আসে। 4 হচ্ছে ক্যালসিয়াম, এটা লিভার থেকে প্রডিউস হয় না। আর 6 বলতে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই, বাকিগুলো হচ্ছে সব লিভার থেকে অলমোস্ট আসে। তার মধ্যে গামা কার্বক্সিলেশন অফ ক্লটিং ফ্যাক্টর লাগে ইন কেস অফ গামা কার্বক্সিলেশনে, ভিটামিন কে লাগে ইন কেস অফ ফ্যাক্টর 2, 7, 9, 10। এবার আমরা কোয়াগুলেশন পাথওয়ে একটু বোর্ডে দেখব। ব্লাড হেমোস্টেসিসের ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন আমরা জানি, আমরা প্রিক্লিনিক্যাল পার্ট থেকেই পড়ে আসতাম যে কিছু ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক পাথওয়ে ছিল এবং একটা অনেক ক্লামজি কিছু পাথওয়ে। এই পাথওয়েটা কিন্তু আমাদের রেসিডেন্সি পরীক্ষাতেও ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি এখান থেকে সরাসরি প্রত্যেকটা লাইন থেকেও যদি কোশ্চেন না আসে, কিন্তু ওভারঅল কনসেপ্টটা আপনার অনেকগুলো আনসার করতে হেল্প করবে। আমরা এখন জাস্ট এটাকে যত সহজভাবে অ্যাসিমিলেট করা যায় সেটার জন্য চেষ্টা করব। ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে প্রথমে আপনারা যে জিনিসটা মনে রাখবেন যে আমি ইন্ট্রিনজিক হোক আর এক্সট্রিনজিক পাথওয়ে হোক, আমাকে কমন পাথওয়ের দিকে আগে আসতে হবে। So both the extrinsic and intrinsic pathway first brings you towards activation of factor 10. আমাকে আগে সবার আগে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে হবে। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট করার জন্য দুইটা পাথওয়ে কাজ করে, ওয়ান ইজ এক্সট্রিনজিক অ্যান্ড ওয়ান ইজ ইন্ট্রিনজিক উই নো। অ্যান্ড এক্সট্রিনজিক হচ্ছে কোনো ধরনের যদি এক্সট্রাভাস্কুলার কোনো ইনজুরি হয়ে থাকে, ব্লাড কামস ইন কন্ট্যাক্ট টু এনি এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্ট, কোলাজেন ফাইবার, এই ধরনের কোনো এক্সটার্নাল ইনজুরিতে যখন ব্লাড কামস ইন কন্ট্যাক্ট টু দ্য extravascular components or any extravascular injury occurs, then what is released or what is activated? ফার্স্ট অফ অল এক্সট্রিনজিক দেখেন আমরা ই দিয়ে শুরু হয়, এক্সট্রিনজিক ই দিয়ে শুরু হয়, এক্সট্রিনজিকটা ই দিয়ে শুরু হয়। তাহলে আমি এই জিনিসটা মনে রাখবো, এই ইটাকেই যদি আমরা শুধু উল্টাই দিই তাহলে এক্সট্রিনজিকটা 3 অ্যাক্টিভেশন দিয়ে শুরু হয়। এক্সট্রিনজিক পাথওয়েটা 3 অ্যাক্টিভেশন দিয়ে শুরু হয়। আর একটা কথা আমরা বলেছি, যে পাথওয়ে হোক আমরা 10 এর দিকে আসব, আমরা 10 এর দিকে আসব। এখন 3 থেকে 10 এর দিকে আসার জন্য আমার কি করতে হবে? আমি যদি 3 এর সাথে 7 যোগ করি তাহলে এটা কি হবে? 10 হয়ে যাবে। তাহলে এক্সট্রিনজিকে মূলত এই কথাটা মনে রাখলেই হবে, দ্যাট ইজ 3 + 7 results in 10. 3 + 7 results in activation of 10. তাহলে এখান থেকে এটাও প্রুফ হয় যে এক্সট্রিনজিক পাথওয়ে দিয়ে 10 কে অ্যাক্টিভেট করার জন্য আমার দুটো কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করতে হয়েছে। এবার আমরা আসি ইন্ট্রিনজিক। যদি ইন্ট্রাভাস্কুলার কোনো ইনজুরি হয় বা কোনো ফরেন বডি ব্লাড ভেসেলের মধ্যে চলে আসে, তখন যে কোয়াগুলেশন ক্যাসকেডটা শুরু হয় সেটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। অ্যান্ড ইন্ট্রিনজিক পাথওয়েতে 4টা কোয়াগুলেশন ফ্যাক্টর লাগে, সেটাও আমরা 10 দিয়ে মনে রাখতে পারি। দেখেন ইন্ট্রিনজিক পাথওয়ে 10 এর দিকে আসবে, ইন্ট্রিনজিক পাথওয়েও 10 কে প্রথমে অ্যাক্টিভেট করবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে 10 এর আগে দুইটা নাম্বার, 10 এর পরে দুইটা নাম্বার। 10 এর আগে দুইটা নাম্বার কি? 8, 9, 10 এর পরের দুইটা নাম্বার 11, 12। তাহলে এখানে সিরিয়ালি ফ্রম গ্রেটার টু স্মলার, ফ্রম গ্রেটার টু স্মলার
চারটা কোয়াগুলেশন ফ্যাক্টর হবে। প্রথমে 12, 11, এগুলো হচ্ছে 10 এর আগে, এবং 10 এর পরে দুইটা ফ্যাক্টর, দ্যাট ইজ 8, 9। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরে আমরা দেখলাম 10 এর দুই পাশের দুটো করে চারটা ফ্যাক্টর লাগলো। তাহলে এখান থেকে দুইটা বিষয় ক্লিয়ার যে 12, 11, 8 এবং 9 এর অ্যাক্টিভেশন লাগছে, এবং এখানে চারটা কোয়াগুলেশন ফ্যাক্টর লাগছে। এবার ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকের আলাদা পাথওয়েটা শেষ। এবার এসে আমার ফ্যাক্টর 10 এর তারা যখন অ্যাক্টিভেট হলো, তারা ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে, দ্যাট ইজ অ্যাক্টিভেটেড ফর্ম অফ ফ্যাক্টর 10 প্রডিউস করবে। এই 10টা আলটিমেটলি যেটা হবে, আলটিমেটলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করতে হবে, অর আমরা অন্য কথায় বলতে পারি জেনারেশন অফ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। আলটিমেটলি প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করতে হবে। প্রোথ্রম্বিনের ফ্যাক্টর আমরা জানি, ফ্যাক্টর নাম্বার কত? প্রোথ্রম্বিন হচ্ছে ফ্যাক্টর নাম্বার 2। তাহলে ফ্যাক্টর 10A প্রডিউস হওয়ার পরে আলটিমেটলি ফ্যাক্টর 2 কে অ্যাক্টিভেট করতে হবে বা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেট করতে হবে। ইন আদার ওয়ার্ডস প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেট করতে হবে। এখন আমি যদি চিন্তা করি 10 থেকে 2 তে আসার জন্য কিভাবে আসতে পারি, যদি এইভাবে বলি তাহলে 10 থেকে 8 বাদ দিয়ে আমরা আসতে পারি, বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি 10 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমি 2 তে আসতে পারি। 10 divided by 5 is equal to 2। এখান থেকেই মনে রাখা যায় যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেশনের ক্ষেত্রে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশনের সাথে আরেকটা যে ফ্যাক্টর লাগে সেটা হচ্ছে ফ্যাক্টর 5। আর বেসিক একটা কথা মনে রাখবেন, দ্যাট ইজ এই কোয়াগুলেশন ক্যাসকেডের সব জায়গায়, এই পাথওয়েগুলোর ম্যাক্সিমাম জায়গায় ক্যালসিয়াম লাগে, এক্সেপ্ট ফার্স্ট 2 স্টেপস অফ ইন্ট্রিনসিক পাথওয়ে। 12 অ্যাক্টিভেশন এবং 11 অ্যাক্টিভেশনে কোনো ক্যালসিয়াম লাগে না, এর পরবর্তী প্রত্যেকটা অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম লাগে। তো সিমিলারলি এখানেও ক্যালসিয়াম লাগবে। তাহলে 3A বা অ্যাক্টিভেশন অফ 3A করতে গেলেও আমাদের 3 থেকে 3A যখন করতে হয়েছে তখনও ক্যালসিয়াম লেগেছে, 7 কে যখন 7A করেছে তখনও ক্যালসিয়াম লেগেছে। শুধু 12 এবং 11 এর অ্যাক্টিভেশন ছাড়া বাকি সবগুলো পাথওয়েতেই ক্যালসিয়াম লাগছে। পরীক্ষায় কোশ্চেন যে জায়গা থেকে আসে, আমরা ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কি ইউজ হয়, এক্সট্রিনসিকে কি কি ইউজ হয় সেটা বুঝলাম। পরীক্ষা কোশ্চেনটা আসে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেশনের জন্য কি কি লাগে। তাহলে আমরা দেখলাম তিনটা জিনিস আমরা দেখলাম যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 লাগে, অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 5 লাগে, দেন ক্যালসিয়াম লাগে, দ্যাট ইজ ফ্যাক্টর 4 লাগে, এবং একটা স্পেশাল কথা মনে রাখবেন যে প্লেটলেট ফসফোলিপিড লাগে। And this is one of the primary role of platelet, যে ব্লাড কোয়াগুলেশনে প্লেটলেট কোথায় হেল্প করে, প্লেটলেট ফসফোলিপিডটা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, যেটা জেনারেট না হলে যে কোনো পাথওয়ে দিয়ে কোয়াগুলেশন পসিবল না, সেটা হয় থ্রু প্লেটলেট ফসফোলিপিড। এটা প্লেটলেট থেকে আসে, সেজন্য প্লেটলেট ফসফোলিপিডের এই রোলের কারণে ব্লাড কোয়াগুলেশনে প্লেটলেটের একটা রোল রয়েছে, প্লেটলেটের ফাংশনিংটাও ইম্পর্টেন্ট। আলটিমেটলি ফ্যাক্টর 2 প্রডিউস হওয়ার পর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। প্রোথ্রম্বিন হচ্ছে প্রোথ্রম্বিন টু থ্রম্বিন হবে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হবে, এবং এই থ্রম্বিনটা আলটিমেটলি কি করবে, আলটিমেটলি থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে, অ্যান্ড ফিব্রিন ডিপোজিশনের মাধ্যমে আলটিমেটলি ব্লাড কোয়াগুলেশন হবে। So this is one of the important question, and there are so many steps in this part of our discussion. এবার আসেন আরেকটা ব্যাপার, এবার যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। আমরা জানি এই ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেডের কোথাও সমস্যা হলে, এখানের যে কোনো জায়গায় সমস্যা হলে ব্লাড ক্লটিং হতে ডিফেক্ট হবে, ব্লাড ক্লটিং ডিফেক্ট হবে বা কোয়াগুলেশন ডিফেক্ট হবে, বা অন্য সেন্টেন্স আমরা বলতে পারি যে ব্লাড ক্লটিং টাইম উইল ইনক্রিজ। So blood clotting time will increase in any of the pathology in both the pathway,
but there are specific tests to see what are the whether the defect is in extrinsic pathway or whether the defect is in intrinsic pathway, and this is seen by PT and APTT, that is prothrombin time and activated partial thromboplastin time. দেখেন আমাদের ডিসকাশন থেকে আমরা এটাও সহজভাবে মনে রাখবো। আমরা বলেছিলাম extrinsic activates factor 10 by 3+7. It uses two factors, so it can be detected by or it can be assessed by two factors, so two words, that is PT, prothrombin time. An extrinsic pathway has got intrinsic pathway has involvement of four factors, so it is assessed by A, P, T, T. Now if question comes in your exam that factor 3 deficiency te clotting time barbe, true. Factor 3 deficiency te PT barbe, true. Factor 3 deficiency te APTT barbe, false. এখন আমরা প্রত্যেকটা ফ্যাক্টরের ক্ষেত্রে কি কি টাইম বাড়বে আমরা জানি। ক্লটিং টাইম অ্যাজ এ হোল প্রত্যেকটার জন্যই বাড়তে পারে, কিন্তু আমরা এখন স্পেসিফিক্যালি বলতে পারবো যে কোনগুলোতে পিটি বাড়ে কোনগুলোতে এপিটিটি বাড়ে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্সট্রিনসিক টাইমটা আমি কিভাবে অ্যাক্সেস করব, দুইটা ফ্যাক্টর দুইটা ওয়ার্ড পিটি, আর ইন্ট্রিনসিক চারটা ফ্যাক্টর চারটা ওয়ার্ড এপিটিটি। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি আমরা জানি হিমোফিলিয়া যেটা বলা হয় ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, তাহলে হিমোফিলিয়াতে দেখেন কোন টাইমটা বাড়বে, এপিটিটি বাড়বে, পিটি বাড়বে না। ক্লটিং টাইম যদিও বাড়ে এখানে পিটি নর্মাল থাকবে। আর একটা ডিজিজ আছে ওয়ান বিলিব্রেন ডিজিজ। ওয়ান বিলিব্রেন ডিজিজ বা ওয়ান বিলিব্রেন ফ্যাক্টর আসলে ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো ওয়ান বিলিব্রেন ডিজিজে কোনটা বাড়বে আমরা দেখতে পারলাম, যেহেতু ফ্যাক্টর 8 এর কাজে সমস্যা হবে এপিটিটি বাড়বে, ক্লটিং টাইম বাড়বে এপিটিটি বাড়বে, পিটি নর্মাল থাকবে। আর এখান থেকে যে রেড কালারের যেসব ফ্যাক্টরগুলো সেগুলোতে যখন ডেফিসিয়েন্সি হবে এইসব 10, 5, 2, 1 এই যে রেড কালারে যেসব ফ্যাক্টরসগুলো এখানে ইনভলভ এগুলোতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে বোথ পিটি এপিটিটি বাড়বে, বিকজ দিস ইজ এ কমন পাথওয়ে। অ্যাজ দিস ইজ কমন পাথওয়ে এটার কারণে বোথ পিটি অ্যান্ড এপিটিটি বাড়বে। এখন যদি বলা হয় সিভিয়ার হাইপোফিব্রিনোজেনেমিয়া বা বলা হয় যে ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি যে কন্ডিশনও হবে সেগুলোতে হচ্ছে আমার পিটিও বাড়বে এপিটিটিও বাড়বে, যেহেতু দুই দিকে ডিফেক্ট হবে। প্রথ্রম্বিনে ডিফেক্ট হলে ফ্যাক্টর 2 তে ডিফেক্ট হলে দুইটাই বাড়বে, 10 এ ডিফেক্ট হলে দুইটাই বাড়বে। এখান থেকেই আমরা এবার পিটি এপিটিটির কজগুলো মনে রাখতে পারবো। তাহলে পিটি এপিটিটির কজের মধ্যে আমরা এখন পেলাম এপিটিটি হচ্ছে ফ্যাক্টর 8 এর জন্য, তাহলে হিমোফিলিয়াতে বাড়বে। ফ্যাক্টর 9 এর জন্য তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ডিজিজে হচ্ছে সেটা বাড়বে। আর অ্যাজ এ হোল ফ্যাক্টর 2, 1 দ্যাট ইজ ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সিতে বাড়বে, ফ্যাক্টর 2 ডিফেক্টে এপিটিটি বাড়বে, ফ্যাক্টর 10 ডিফেক্টে এপিটিটি বাড়বে। এখন ফ্যাক্টর 10 ডিফেক্টে এপিটিটি বাড়বে, আর এদিকে ফ্যাক্টর 7 বা 3 দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পিটি বাড়বে, এটা আমরা জানি। আর একটা কথা আপনারা মনে রাখবেন যে ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর, আমরা জানি গামা কার্বক্সিলেশন। ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর গামা কার্বক্সিলেশন অফ ফ্যাক্টর 2, 7, 9, 10। মনে রাখবেন এখানে যেহেতু 7 একটা ইউনিক ফ্যাক্টর, 7 এখানে দি এসেনশিয়াল ফ্যাক্টর, ফ্যাক্টর 3 টিস্যু থেকে আসে, এখানে শুধু মূলত একটা ফ্যাক্টরই এসেনশিয়াল। সেজন্য যখন ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, যেহেতু 2 কমন পাথওয়েতে আছে তাহলে 2 ভাগ, 10 কমন পাথওয়ে আছে 10 বাদ, এবং 9, 7 এর মধ্যে 7টাই যেহেতু এখানে এক্সক্লুসিভ ফিচার, সেজন্য ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে যেটা হয় ভিটামিন কে ডেফিসিয়েন্সি ফ্যাক্টর 7 এর ডিফেক্টটা হয়, বা গামা কার্বক্সিলেশন অফ ফ্যাক্টর 2, 7, 9, 10 ডিফেক্টিভ হয়, এবং আলটিমেটলি ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে আমরা জানি প্রোথ্রম্বিন টাইম বাড়ে, বিকজ ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সিটা খুব বেশি দেখা যায়। এটা এক্সক্লুসিভলি শুধু এই একটা পাথওয়েতে একটাই কোয়াগুলেশন ফ্যাক্টর যেটা এসেনশিয়াল, সেজন্য ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে প্রোথ্রম্বিন টাইম বাড়ে। কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয়? অবস্ট্রাকটিভ জন্ডিসে যখন অবস্ট্রাকশন হয় বাইল আমার জিআইটিতে যেতে পারে না। বাইল যখন যেতে পারবে না আমরা জানি স্বাভাবিকভাবেই ফ্যাট অ্যাবজর্পশনটা হ্যাম্পার হয়। ফ্যাট অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া মানে ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া।
ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হলে ফ্যাট সলিউবল ভিটামিন কারা? Fat soluble vitamin A, D, E, K. So there again it results in deficiency of vitamin K, and as there is deficiency of vitamin K, again there is deficiency of vitamin factor 7, and obstructive jaundice also results in increasing of prothrombin time. আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে ওয়ারফেরিন থেরাপি। You see, vitamin K dependent gamma carboxylation টা is essential for factor 2, 7, 9, 10. আর যারা ওয়ারফেরিন নিয়ে থাকে, ওয়ারফেরিনের mechanism of action is to prevent the gamma carboxylation of vitamin K dependent clotting factors. So any person taking warfarin, he will also result in increasing in prothrombin time. আপনারা জানেন যারা ওয়ারফেরিন নিয়ে থাকে যেসব পেশেন্টগুলো, যদি আপনারা জানেন তাহলে দেখবেন তারা রেগুলারলি পিটি-আইএনআর টেস্টটা করে থাকে, তাহলে ওয়ারফেরিন কজেস ইনক্রিজ ইন দ্য প্রোথ্রম্বিন টাইম। এবার মুখস্থ একটা জিনিস রাখবেন, যেহেতু ওয়ারফেরিন একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, সেটা দেখার জন্য যেহেতু আমরা পিটি দিয়ে অ্যাসেস করি, তাহলে হ্যাপারিন যদি কোনো পেশেন্ট নিয়ে থাকে ওয়ারফেরিনের কাউন্টার পার্ট হচ্ছে এখানে হেপারিন যদি কেউ নিয়ে থাকে, হেপারিন রেজাল্টস ইন ইনক্রিজ ইন দ্য এপিটিটি টাইম। তাহলে অনেকগুলো কজ আমরা পড়লাম। এরপরে দেখেন লিভার ফেলিওর। আমরা বলেছি অল দ্য ক্লটিং ফ্যাক্টরস আর সিনথেসাইজ ফ্রম লিভার, এবং লিভারে যেসব ক্লটিং ফ্যাক্টর সিনথেসাইজ হয় not all but most of the clotting factors are synthesized from the liver. So all the plasma protein except globulins are produced in the liver. তার মধ্যে প্রোথ্রম্বিন হচ্ছে one of the clotting factors which is clotting factor and also plasma protein synthesized in liver. এটার হাফ লাইফটা কম 60 আওয়ার্স। তাহলে লিভার ফেলিয়ার যদি হয়ে থাকে তাহলে দুইটা মেকানিজমই কাজ করে। সেটা হচ্ছে এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট গামা কার্বক্সিলেশনটাও হ্যাম্পার হয় এবং প্রোথ্রম্বিন জেনারেশনটাও হ্যাম্পার হয়, এবং সেজন্য লিভার ফেলিয়ারে ইউজুয়ালি যদিও দুইটা পিটি এপিটিটি দুটাই বাড়তে পারে, তবে মোস্টলি এখানে পিটি টাইমটা বাড়ে। আর আমরা আরেকটা কথা বলেছি ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সিতে দুই দিকেই বাড়ে। ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সির জন্য দুইটাই পিটি এপিটিটি দুইটাই বাড়ে। এরপরে আসেন ডিআইসিতে মনে রাখবেন এটা একটা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এখানে প্লেটলেটও ইউজড আপ হয়ে যায় এবং সব ধরনের ক্লটিং ফ্যাক্টরসও ইউজড হয়ে যায়, তবে মোস্টলি যেটা ইউজ হয় ভন উইলিব্রেন্ড ডিজিজে এপিটিটি রেজ করবে। এবার আসেন হচ্ছে ডিআইসিতে মনে রাখবেন যেটা হয়, ডিআইসিতে সব ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হয়, তবে মূলত যেটাতে সমস্যা হয় সেটা হচ্ছে 1, 5 এবং 8। মেইনলি 1, 5, 8 এর কনজাম্পশনটা বেশি হয়। তাহলে যেহেতু ফ্যাক্টর 1 and 5 is both associated in the common pathway and factor 8 is related to intrinsic pathway, এর জন্য ডিআইসির পেশেন্টের ক্ষেত্রে এক্সট্রিনজিক পাথওয়েতেও হ্যাম্পার হয় এবং ইন্ট্রিনজিক পাথওয়েতেও হ্যাম্পার হয়। সেজন্য পিটিও বাড়ে, এপিটিটিও বাড়ে, ক্লটিং টাইমও বাড়ে, ব্লিডিং টাইমও বাড়ে। সে প্লেটলেটগুলোকে ইউজ করে, সো ক্লটিং টাইম বাড়ে, ব্লিডিং টাইম বাড়ে এবং পিটিও বাড়ে, এপিটিটিও বাড়ে। I hope with this discussion you can remember so many causes of increase in PT, increase in APTT. Then again all are the causes of increase in the CT or clotting time. Then you can remember what are the factors involved in the intrinsic and extrinsic pathway, and what are the common pathway, and how prothrombin activator is generated. And all these are important question from hematology or blood physiology in residency exam. তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই জিনিসগুলোকেই আমরা জাস্ট ট্যাবুলেট করলাম এখানে। আমাদের জন্য জিনিসগুলো এখন খুবই ক্লিয়ার হবে, এবং সেটার সাথে সাথে আমাদের জন্য এখন এটা বলাও সহজ যে কোন কোন কন্ডিশনে ক্লটিং টাইম, ব্লিডিং টাইম বাড়ে, কোন কোন কন্ডিশনে পিটি টাইম, এপিটিটি বাড়ে, কোন কোন কন্ডিশনে পিটি এপিটিটি দুইটাই বাড়ে।
এরপরে ফাইনালি আমরা এখন যে জিনিসটা ডিসকাস করব, দিস আর দ্য ডিফারেন্ট ব্লাড প্রোডাক্টস অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ব্লাড ট্রান্সফিউশন। দেখেন ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে these are the different blood groups. ব্লাড গ্রুপসে হচ্ছে আলটিমেটলি এটা বলা হয় যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ল্যান্ডস্টাইনার ল, দ্যাট ইজ দেয়ার মাস্ট বি সাম অ্যাগ্লুটিনোজেন অন দ্য সারফেস অফ দ্য আরবিসি অ্যান্ড দেয়ার মাস্ট বি অ্যান অ্যাগ্লুটিনিন ইন দ্য ব্লাড। তাহলে যদি কোনো পার্সনের গ্রুপ এ অ্যান্টিজেন যদি তার আরবিসি সারফেসে থাকে, তাহলে তার ব্লাড সার্কুলেশনে একটা প্লাজমাতে অ্যান্টিবডি থাকবে অ্যান্টি পি। আর যার অ্যান্টিজেন এ বি দুইটাই থাকবে, তার কোনো ধরনের অ্যান্টিবডি থাকবে না। আর যার কোনো ধরনের অ্যান্টিজেন থাকবে না, তার দুইটাই অ্যান্টিবডি থাকবে। জাস্ট এই কথাটাকেই আমরা এই চার্টে ডিপিক্ট করলাম। তাহলে গ্রুপ এ তে দেখেন অ্যান্টিজেন এ থাকে, অ্যান্টিবডি থাকে অ্যান্টি বি। আর গ্রুপ বিতে কারাসপন্ডিংলি এর ভাইস ভার্সা থাকে, এ বিতে দুইটাই অ্যান্টিজেন থাকে, ওতে দুটাই অ্যান্টিবডি থাকে। এই জন্য গ্রুপ ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার হিসেবে কাজ করে, আর গ্রুপ বি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। এরপরে রেসাস ফ্যাক্টরে দেখেন আরএইচ, যেটা আরএইচ পজিটিভ বা গ্রুপ ব্লাড গ্রুপে যে পজিটিভ নেগেটিভের যে ব্যাপারটা, সেটা রেসাস থেকে আসে। রেসাস পজিটিভে হচ্ছে অ্যান্টিজেনগুলো থাকে সিডিই, ছোট হাতে সিডিই অ্যান্টিজেনগুলো থাকে, এবং রেসাস নেগেটিভে কোনো ধরনের অ্যান্টিবডি নর্মালি থাকে না। এটা হচ্ছে এখান থেকে লেসেন, যেটা হচ্ছে আরএইচ নেগেটিভ যেসব মানুষজন, আরএইচ নেগেটিভ পিপলদের হচ্ছে কোনো ধরনের আসলে অ্যান্টিবডি থাকে না। যখনই তার মধ্যে অ্যান্টিবডি প্রডিউস হয়, ওয়ান্স হি ইজ সেন্সিটাইজ, যখনই তার মধ্যে ব্লাড ট্রান্সফিউশন হয়, একটা পজিটিভ ব্লাড যদি কোনোভাবে একটা আরএইচ নেগেটিভের মধ্যে চলে আসে, তখন সেটার রিয়াকশনে অ্যান্টিবডি প্রডিউস হয়। এবং এই অ্যান্টিবডি যেটা প্রডিউস হয়, এটা আমরা জানি যেহেতু এটা প্রডিউসড অ্যান্টিবডি, অ্যান্ড প্রডিউসড অ্যান্টিবডি ইজ অলওয়েজ ইমিউনোগ্লোবুলিন জি। মানে আমরা জন্মগতভাবে কি অ্যান্টিবডি যেগুলো আমার বডিতে প্রডিউস হয় সেগুলো ইমিউনোগ্লোবুলিন এম, তবে নর্মালি যে কোনো অ্যান্টিজেনের এক্সপোজারে যে অ্যান্টিবডি প্রডিউস হবে সেগুলো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। এবং আরএইচ নেগেটিভ অ্যান্টিবডি সবসময় যেহেতু নর্মালি প্রডিউস হয় না, যদি কোনো সেন্সিটাইজেশন হয় এরপরেই প্রডিউস হয়, সেজন্য আরএইচ অ্যান্টিবডি ইজ অলওয়েজ ইমিউনোগ্লোবুলিন জি। এবং সেটা ইমিউনোগ্লোবুলিন জির একটা প্রপার্টি হচ্ছে সে প্লাসেন্টা ক্রস করতে পারে। এই জন্য ফিটোম্যাটার্নাল যদি আরএইচ নেগেটিভ মাদারের আরএইচ পজিটিভ বেবি হয়, কোনোভাবে ডিউরিং ডেলিভারি যদি মোর দেন 0.1 ml অফ ব্লাড যদি ফিটাস থেকে মাদারের মধ্যে চলে যায়, 0.1 ml এর চেয়ে বেশি ব্লাড যদি চলে যায়, সেটা মাদারকে সেন্সিটাইজ করে, মাদারের মধ্যে আরএইচ পজিটিভের এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে। এবং এই অ্যান্টিবডিটা ইমিউনোগ্লোবুলিন জি, যেটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করতে পারে। তাহলে সেবার প্রথমবারে তো ডেলিভারি হয়ে গেল, প্লাসেন্টাতে আর ক্রস করার ব্যাপার থাকে না, কিন্তু সাবসিকুয়েন্ট যখন প্রেগনেন্সি হয় সেগুলোতে সেটা আলটিমেটলি ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করে এবং ওই ফিটাসের মধ্যে গিয়ে হিমোলাইসিস করে এবং হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ডেভেলপ করে, বা আলটিমেটলি সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে খারাপ ফেট হতে পারে, হাইড্রক্স ফিটালিস পর্যন্ত, ফিটাল ডেথ পর্যন্ত হতে পারে। এই জন্য মাদারের ইমিউন রেসপন্সকে আমরা ইউজুয়ালি আরএস নেগেটিভ মাদারের আইভি ইমিউনোগ্লোবুলিন দিয়ে সেই রেসপন্সটাকে ব্লান্ট করে দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা যে জিনিসটা দেখব হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্লাড প্রোডাক্টস দ্যাট আর ইউজড। প্রথমে আমরা এখানে দুই একটা কথা দেখব, যেটা হচ্ছে আমরা এই কথাগুলো বলেছি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নে কিভাবে প্যাথোফিজিওলজিটা হয়, কি কি ট্রান্সফিউশন প্রি ট্রান্সফিউশন স্ক্রিনিং টেস্ট করা হয় ব্লাড ট্রান্সফিউশনের আগে। দেখেন 5টা টেস্টের নাম আপনাকে জানতে হবে। আমরা এইচবিএস এজি করি, ভিডিআরএল করি, এনটিএইচসিভি এনটিএইচআইভি দেখি, আর ম্যালেরিয়া টেস্টটা করে থাকি। এরপরে আমাদের হচ্ছে কি কি ব্লাড প্রোডাক্টস আমরা ট্রান্সফিউজ করে থাকি। তাহলে ব্লাড প্রোডাক্টস আমরা ট্রান্সফিউজ করে থাকি হচ্ছে রেড ব্লাড সেল কনসেন্ট্রেট অর প্যাক সেল, তারপরে হচ্ছে প্লেটলেট কনসেন্ট্রেট দেওয়া যেতে পারে, প্লেটলেট কনসেন্ট্রেট এক ব্যাগ থেকে একটা বানানো যেতে পারে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারে, শুধু প্লাজমা যেখান থেকে সেল কনস্টিটিউয়েন্টগুলো রিমুভ করে ফেলা হয়েছে, আর ক্রায়োপ্রিসিপিটেট দিতে পারি। এখানে কোশ্চেন আসে যে প্রত্যেকটা আমরা কিভাবে স্টোর করতে পারি। মনে রাখবেন এই ছবিটা ডেভিডসনের আছে, দেখেন রেড সেল, হোল ব্লাড বা ডাব্লিউবিসি এগুলো হচ্ছে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা যায়। হোল ব্লাড, আরবিসি, ডাব্লিউবিসি এগুলো 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা যায়। দেখেন কতদিন স্টোর করা যায়, স্টোর করা যায় হচ্ছে অলমোস্ট 35 ডে, আমরা মনে রাখবো 1 মাস স্টোর করা যায়, দ্যাট ইজ 28 ডেজ এটাকে স্টোর করা যায়।
তারপরে প্লেটলেট কনসেন্ট্রেট হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে স্টোর করা যায় 20 to 24 ডে, তবে প্লেটলেটের হাফ লাইফ অনেক কম, আমরা জানি এটা লেস দেন 10 ডেজ। সেজন্য প্লেটলেটের হাফ লাইফ হচ্ছে লেস দেন 5 ডেজ, লাইফ স্প্যান হচ্ছে 10 থেকে 12 দিন। সেজন্য 5 দিনের মধ্যে প্লেটলেট কনসেন্ট্রেট আর ইউজ করা যাবে না। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমাগুলো হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ক্রায়োপ্রিসিপিটেট হচ্ছে -30°C স্টোর করতে হয়, তবে এটা অলমোস্ট পরের ছবিতে আমরা দেখি অলমোস্ট এটা 36 মান্থ 3 বছর পর্যন্ত সেটাকে স্টোর করে রাখা যায়। এবার এগুলার ইন্ডিকেশন আপনাদের দেখতে হবে। হোল ব্লাড ট্রান্সফিউশন আমরা যে কোনো ধরনের ব্লাড লস, পেরি অপারেটিভ এনিমিয়া, যে কোনো ধরনের এনিমিয়াতে আমরা হোল ব্লাড ট্রান্সফিউশন করে থাকি। আর প্যাকসেল দিয়ে থাকি হচ্ছে যাদের ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন লাগতেছে, যাদের হার্ট ফেলিয়ার আছে, যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, যাদের ভলিউম ওভারলোড করা যাবে না, তাদের ক্ষেত্রে আমরা প্যাকসেল দিয়ে থাকি। তাহলে এখানে দেখেন সিভিয়ার এনিমিয়া, ক্রনিক এনিমিয়া আমরা রেড সেল কনসেন্ট্রেট দিই। রেড সেল কনসেন্ট্রেট দেওয়ার আগে আমাদের সব স্ক্রিনিং, ক্রস ম্যাচিং সব কিছু করতে হয়। প্লেটলেট কনসেন্ট্রেটও আমরা কি দিয়ে থাকি ইন কেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া, তবে সব থ্রম্বোসাইটোপেনিয়াতে প্লেটলেট কনসেন্ট্রেট দেওয়া হয় না। প্লেটলেট কনসেন্ট্রেট দেওয়া হয় ইন কেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া, ইন কেস অফ যদি লিউকেমিয়া হয় বা প্লাস্টিক এনিমিয়া হয়, যেখানে বোন ম্যারো থেকেই থ্রম্বোসাইট আসতেছে না, সেখানেই শুধু আমরা প্লেটলেট দিই। যে কোনো কন্ডিশনে প্লেটলেট কাউন্ট কমলেই প্লেটলেট কনসেন্ট্রেশন প্লেটলেট দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ক্রায়োপ্রিসিপিটেট, দেখেন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হচ্ছে ব্লাডকে সেন্ট্রিফিউজ করে শুধু প্লাজমাটা নিয়ে ফেলে, তাহলে এখানে অনেক পরিমাণে সব ধরনের ব্লাড ক্লটিং ফ্যাক্টর, অলমোস্ট অল ক্লটিং ফ্যাক্টর ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে থাকে। এবং এটা কোথায় ইউজ করা হয়, যেখানে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে দেওয়া যায়, হিমোফিলিয়াতে দেওয়া যায়, তারপরে যদি হয় ইন কেস অফ বার্ন, ডিআইসি, যেগুলোতে হচ্ছে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি হয় বা ক্লটিং ফ্যাক্টরগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সেসব কন্ডিশনে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া যায়। থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে দেওয়া যায়। আর যাদের অ্যান্টিকোয়াগুলেন্ট, যেগুলো নন ন্যাচারালি অকারিং অ্যান্টিকোয়াগুলেন্ট, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3, এই জিনিসগুলোও যদি বডিতে ডেফিসিয়েন্সি থাকে সেখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া যায়। আর ক্রায়োপ্রিসিপিটেট আপনারা মনে রাখবেন ওখানে ফ্যাক্টর থাকে 158, ফ্যাক্টর নাম্বার 158 দিয়ে মনে রাখবেন। ফ্যাক্টর নাম্বার 1 ফিব্রিনোজেন থাকে, তারপরে হচ্ছে ফ্যাক্টর নাম্বার 5 থাকে লাবাইল ফ্যাক্টর, তারপরে ফ্যাক্টর 8 দ্যাট ইজ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে থাকে আমরা জানি ভন উইলিব্রেন ফ্যাক্টর। ভন উইলিব্রেন ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে এই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সিতে আমরা ক্রায়োপ্রিসিপিটেট দিতে পারি। তাহলে কোথায় দিতে পারি, হিমোফিলিয়াতে দিতে পারি, ভন উইলিব্রেন ডিজিজে দিতে পারি, আর হচ্ছে কনজেনিটাল ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি যেখানে হয় সেখানে আমরা ক্রায়োপ্রিসিপিটেট হিসেবে দিতে পারি। তাহলে আমরা পেলাম কি, ফ্যাক্টর 8 কোথায় কোথায় আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে পাবেন, হোল ব্লাড তো পাবেনই, আর ক্রায়োপ্রিসিপিটেটও ফ্যাক্টর 8 থাকে। এরপর আমরা কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন দেখে আজকে ডিসকাশন শেষ করব। কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে কি কি হতে পারে দেখেন, অ্যাকিউটলি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ফেব্রাইল রিয়াকশন হতে পারে, হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হতে পারে, এবং আলটিমেটলি রেনাল ফেলিয়ার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, ডিআইসি, এয়ার এম্বোলিজম, সব ধরনের কমপ্লিকেশন হতে পারে। তাহলে কমপ্লিকেশনের হেডিং দিয়ে এইসব স্ট্যাম্প পরীক্ষায় আসে, এটা আপনাদেরকে জানতে হবে, সেটা আপনারা দেখবেন। তারপর হচ্ছে ট্রান্সমিশন অফ ইনফেকশন হইতে পারে, তাহলে কি কি ইনফেকশন ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সফিউজ হইতে পারে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাপাটাইটিস বি, সি, এইডস, এগুলো তো আমরা স্ক্রিনিংই করি। সাইটোমেগালো ভাইরাস আসতে পারে। তারপর হচ্ছে প্যারাসাইটিকের মধ্যে আপনি দেখেন ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা, লিশমেনিয়া, সবগুলোই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সমিট হইতে পারে। আর ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কারণে কি কি সমস্যা হইতে পারে। তাহলে হাইপোথার্মিয়া হইতে পারে, হাইপারকেলেমিয়া হইতে পারে, সাইট্রেট টক্সিসিটি হইতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। আর ডিলেড কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন ক্যান বি ডিআইসি, পোস্ট ট্রান্সফিউশন জন্ডিস, হিমোগ্লোবিনুরিয়া, পোস্ট ট্রান্সফিউশন পারপিউরা, রেনাল শাটডাউন পর্যন্ত ডিলেড কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। এখানে আমরা আরেকভাবে জিনিসগুলোকে দিয়েছি, ইমিডিয়েট এবং ইমিডিয়েট ইফেক্ট অফ ট্রান্সফিউশন, কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কী কী হয় দেখেন, হাইপোথার্মিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপারকেলেমিয়া, ফেব্রাইল রিয়াকশন হবে। অ্যাজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ফলে অনেকগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে হচ্ছে পটাশিয়াম সাইট্রেট সলিউশন থাকে, যার জন্য হচ্ছে হাইপারকেলেমিয়া ডেভেলপ করতে পারে। আর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ফলে হচ্ছে এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো হচ্ছে
এই অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে, যেটা আমরা জানি যে এখানে যেহেতু অ্যালকালোসিস হয়, আমরা বলেছি অ্যালকালোসিস মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে, অ্যালকালোসিসের কারণে হাইপোক্যালসেমিক ফিচার পাওয়া যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমরা টপ 10 হিসাবে ব্লাডের সাথে ডিসকাস করেছি, টপ 10 টপিকস হিসাবে। তবে অনেকগুলো টপিকস এর মধ্যে আমরা ডিসকাস করতে পারি না, যেটা আমরা সলভ ক্লাসে এই বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো করব। এই কোয়েশ্চেনগুলো কভার করে ইনশাল্লাহ আমরা যখন টপ 10 যখন আমরা সলভ ক্লাস ডিসকাস করব, তখন এইসব টপিকস বা এইসব কোয়েশ্চেন কভার করার চেষ্টা করব। আর ব্লাডের একটা বড় অংশ আপনারা সবসময় মনে রাখবেন, একটা বড় অংশ হচ্ছে হেমাটোলজি। তাহলে এটা যখন আমরা ক্লিনিক্যাল পার্টের পরীক্ষাগুলো নিব, সেখানেও হেমাটোলজি রিলেটেড কোয়েশ্চেন এবং হেমাটোলজি রিলেটেড ডিসকাশনগুলো আনার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন আশা ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ।